है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is এজিটি লাইভ 24/7। বিশেষ অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের এটা নিঃসন্দেহে এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা দিল্লি প্রেস ক্লাবেও এই ধরনের কর্মশালা তৈরি করে থাকি। প্রথমেই বলে দিই যে আমি দিল্লিতে থাকলেও আমি আদতে বাঙালি, সেই জন্য আমি পশ্চিমবঙ্গ থেকে আগত হয়ে দিল্লিতে আমার বাসস্থান বহুকালে, কিন্তু আগরতলা এসে মনে হয় আমি নিজের বাড়ি এসেছি, সেই জন্য বাংলাতেই কথা বলা পছন্দ করছি। প্রায় আমার বহু পরিচিত সাংবাদিক, পুরনো সাংবাদিক, দীর্ঘকালে পরিচিত, তাদের দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। বিশেষ করে আমি অনেককাল বাদে এবার আগরতলা এলাম এবং আগরতলার বিমানবন্দর থেকে রাজ্য অতিথিশালা পর্যন্ত বেশ আমি যে উন্নয়নের চেহারা দেখেছি, নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর জন্য ধন্যবাদ প্রাপ্য। কারণ একটা ব্যাপক পরিবর্তন ঘটেছে ত্রিপুরার। আমি অতীতে যখন এসেছি তখন সেরকম দেখিনি। বেশ সেই তুলনায় একটা বেশ আধুনিক আগরতলা শহর, ভবিষ্যতে একটা মেট্রো শহর তৈরি হবে এমন তার লক্ষণগুলো, পরিকাঠামোগুলো স্পষ্ট হয়। ফলে সেটাই মূল বিষয়। সাংবাদিকতার বিষয় তো সব থেকে বড় বিষয় এই ধরনের উদ্যোগ বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে নিয়ে আসা উচিত, যেটা জয়ন্ত সভাপতি বললেন এবং বাকিদের কথাও শুনলাম। যেরকম আমাদের এই পি.কে. চক্রবর্তী মহাশয়, তিনি যে উদ্যোগ নিয়েছেন এ ব্যাপারে সহায়তা করছেন আগরতলা প্রেস ক্লাবের সঙ্গে, এবং ভবিষ্যতে আরো অনেকে কথা শুনবো। কিরণ গীতে মহাশয় এসছেন, সচিব পূর্ত বিভাগ, এবং এখানকার সচিব আমার পূর্বের বন্ধু স্থানীয় হয়ে গিয়েছে রমাকান্ত, সেক্রেটারি প্রেস ক্লাব। এই যে সাংবাদিকতার পরিধি কিন্তু নিঃসন্দেহে আগের থেকে অনেক বিস্তার। আগে আমরা অতীতে স্বাধীনতার পর থেকে যদি দেখি, আমরা মনে করি যে দুটো তিনটে পর্যায়ে সাংবাদিকতার বিকাশ ঘটেছে। একটা পূর্ব স্বাধীনতা, পূর্ব সাংবাদিকতা, যখন এক ধরনের দেশ স্বাধীন করাটাই সবচেয়ে বড় উদ্যোগ ছিল। তার পরবর্তীকালে দেশ গঠনের সাংবাদিকতা, সেখানে সমালোচনামূলক সাংবাদিকতা। কারণ 1991 সালের পর থেকে গোটা মিডিয়ার চরিত্রটাই বদলে গিয়েছিল। সেই মিডিয়াটা ধীরে ধীরে কর্পোরেট জগৎ মিডিয়াতে আগ্রহী হয় এবং তারা এইখানে অংশগ্রহণ করে। তার পরবর্তীকালে আমরা দেখছি অতি সম্প্রতি সময় যে ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তারা রীতিমতো ভালো প্রভাব বিস্তার করছে। ফলে এক্ষেত্রে যেটা ট্র্যাডিশনাল মিডিয়া, তাকে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। কয়েকদিন আগে ন্যাশনাল প্রেস ডেতে আমাদের তথ্যমন্ত্রী, কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রসঙ্গটা উল্লেখ করেছেন। ফলে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে সঙ্গে বহু, যেটা সব থেকে বেশি একটা সমালোচনা শোনা যায় মিডিয়া সম্পর্কে, যে ফেক নিউজ, বহু ভুল খবর প্রচারিত করা হয়। এই ধরনের সামাজিক মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা, সেই সঠিক সংবাদ এবং যে সংবাদ প্রচারিত হচ্ছে তার প্রকৃত ফ্যাক্ট চেক যাকে বলা হয়, যেটা আমরা দিল্লি প্রেস ক্লাবে এরকম কর্মশালা করেছি গুগলের সঙ্গে, যে ফ্যাক্ট চেক কি করে করতে হয়, এই ফ্যাক্টটা সঠিক কিনা। আজকাল হোয়াটসঅ্যাপে মেসেজেরই সঙ্গে সঙ্গে আমরা ফরওয়ার্ড করতে থাকি। তবে এই ফরওয়ার্ড করার আগে আমি সাংবাদিক যদি হই, তার আগে আমি চেক পরীক্ষা করে দেখবো যে তথ্যটা সঠিক কিনা। আপনাদের শুভেচ্ছা রইল, অনেক অনেক। তারপর আমরা প্রথাগতভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই লিফট একটা দাবি করেছিলাম, তো উনি সঙ্গে সঙ্গেই সেটা মঞ্জুর করে দিয়েছিলেন। তো তারপর কিছু বিভিন্ন রকমের সমস্যা, যেমন এটা ওএনজিসি থেকে টাকা নিয়ে করার কথা ছিল, কিন্তু সেখানে দেখা গেল যে এটা হচ্ছে না। তারপর ত্রিপুরা রাজ্য সরকার নিজেই সমস্ত টাকা দিয়ে দেয় এবং এই লিফট মানে আজকে তার ফাউন্ডেশন স্টোনটা দেয় করা হলো। আর এই যে মিডিয়া ডেভেলপমেন্ট যে ওয়ার্কশপ হয়, সেটা প্রতি বছর আমরা করে আসছি সরকারের সহায়তায়, এবং এখানে রাজ্য সরকার
সমস্ত রকমের যে ফাইন্যান্সিয়াল যে রেসপন্সিবিলিটিস এইসব রাজ্য সরকার বহন করে। এবং আমরা মানে প্রেস ক্লাবের পরিচালন কমিটি আইসিএ দপ্তরের সঙ্গে আলোচনা ক্রমে কিভাবে এই সভাটি হতে পারে, তো সেইভাবে আমরা সেটা ঠিক করি। তো এবার আমরা যেমন বাইরে থেকে যেমন রিসোর্স পার্সন হিসেবে গৌতম লাহিড়ী মহোদয় সহ আরও অন্যরা আসছে, আবার এই রাজ্যের থেকেও যারা বরিষ্ঠ, যাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, এবং সাংবাদিকদেরকেও আমরা ইনকর্পোরেট করেছি। তো প্রত্যেকবারই এটা হয় এবং গুরুত্বের সঙ্গে আমাদের যারা স্টুডেন্টস সেখানে অংশগ্রহণ করেন। তো এবারও এটা সেভাবেই হবে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি আমাদের কথা মতো মানে প্রায় কোনো চিন্তা না করেই আপনাদেরকে মানে লিফটের সম্মতি দিয়েছিলেন। তো এর জন্য মুখ্যমন্ত্রীকে আরেকবার ধন্যবাদ জানাই। আর আশা করি যে প্রত্যেক বছরের মতোই এই স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ সমস্ত পার্সেন দিল্লি থেকেও আসছেন, উনি এসছেন, গুয়াহাটি থেকেও আসবেন, কলকাতা থেকেও আসবেন। আর আমাদেরও ত্রিপুরা রাজ্যের মানে বরিষ্ঠ সাংবাদিকরা আছেন, তারাও কিন্তু খুব ভালো। আমি তো দেখি তো দেখার স্টাইল এবং ভাবনা চিন্তা। তো আমি আশা করি যে আমাদের এই যে চেঞ্জিং নেচার অফ প্রেস, আগামী দিনে যারা তরুণ প্রজন্ম তাদেরকে এই কর্মশালার নিশ্চয়ই সেটা কাজে আসবে। এখানে লিফটের কথা বারবার বলছে, তো লিফট তো যখন একবার বলেছি দেখবই, অনেকবার মানে ট্রায়াল মেথড চলছিল, একবার এখানে চেষ্টা করি, ওখানে চেষ্টা করি, শেষ পর্যন্ত ঠিক করলাম আর যাবোই না আমরা নিজেরাই দিয়ে। আমি বললাম তো আজকেও এখনো মনে হয় বয়সটা কমই আছে, উঠতে আমার অসুবিধা হয় না, কিন্তু যারা বয়স্ক বা পুরনো যারা সাংবাদিকরা আছেন তাদের জন্য এই লিফটটা সত্যিকারের উঠতে খুব কাজে আসে। আমাদেরও উঠতে তো খানিকটা তো সমস্যা হয়, এবং এটা এবং আমি বললাম যে প্রথমে কথা হয়েছিল যে এত টাকা তো লাগার কথা না, 3, 4 জন 5 জনের লিফট হলেই হয়। কিন্তু এখন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এসেছে যে 13 মিনিমাম 13 পার্সনের লাগবে। তখন ঠিক আছে, কি করা যাবে? তো এটা একটা মানে আমার মনে হয় আরেকটা হচ্ছে এই প্রেস ক্লাবে না ঝকঝকে তকতকে থাকা দরকার। এইগুলো যারা লাগাবে ওদের বলবেন যে ওই পয়সাটা দিয়ে যেতে হবে এবং করা পরিষ্কার করতে, এটা মানে আনটাইডি লাগে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি ওই বললেন বান্ধব এবং উনি আমাকে বললেন লাইদিতা বললেন, আমি বন্ধু হিসাবে বলছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগবে। এর জন্য যদি বলেন উই ক্যান অলসো হেল্প, নো প্রবলেম। কিন্তু এটা থাকলে ফ্রেশনেস একটা ফিল হয়, কি মনে হয় যেন প্রেস ক্লাবে এসেছি, ভালো লাগবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাকে আসার জন্য, নিমন্ত্রণ করার জন্য। আর বিশেষ সাংবাদিকদের নিয়ে তো অলরেডি আমরা অনেক কিছু করছি, বিভিন্ন কমিটি করেছি, আরও বিভিন্ন ছোট ছোট যেসব কমিটিগুলো আছে সেগুলো এর মধ্যে আমরা করে নেব। আমরা চাই যাতে একটা ডিফারেন্স। সেদিনও আমি দেখলাম হঠাৎ করে আমি দিল্লিতে আছি, হঠাৎ করে দেখলাম কি কোন সাংবাদিককে রাত্রে 3টের সময় মারধর করলো, সাথে সাথে আমরা অ্যারেস্ট করে যেত, তারপর বসে গেল কেন? আমি তো সাথে সাথে অ্যাকশন নিই। তো আমার যে কমল, আমি জানতাম না, কমল কথা বললো, তো বললো যে না আমাদের তো প্রটেস্ট করতেই হবে। তো এই বিষয়টা তো সবসময় সাংবাদিকদের উপর আক্রমণ কোনো অবস্থায় আমরা বরদাস্ত করি না। আপনারা দেখবেন এখন পর্যন্ত যতদিন ধরে মানে আমরা এসেছি ততদিন ধরে কিন্তু যে কোনো জায়গায় সাংবাদিকের সমস্যা হয়েছে এটা আলাদা চোখেই আমরা দেখি, স্পেশাল। এবং তবেই তো ফ্রিলি কাজ করতে পারবে। এবং আমার মনে হয় নিজেরও আলোচনা করতে হবে যে এই ধরনের যাতে আক্রমণ যদি অন্যায়ভাবে করে থাকে সেটার বিচার হবে, কিন্তু নিজে যাতে ইনভাইট না করে সেই দিকে একটু চেষ্টা করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
ত্রিপুরা সরকার আমি যতটুকু বুঝি এই সরকার কিন্তু প্রকৃত অর্থেই কিন্তু মিডিয়া বান্ধব। আপনারা জানি না কতটুকু ফিল করেন যারা, কিন্তু ব্যক্তিগতভাবেও আমার সাথে অনেকেরই পুরনো পরিচয়। মুখ্যমন্ত্রী হয়েছি তার আগেও কিন্তু সেই প্রি মেডিকেলের আন্দোলন থেকে শুরু করে সবার সাথেই, এবং সবাই সাহায্য করতো তখন সেই আন্দোলনের সময় বিভিন্ন বিষয়ে যখন যেতাম, এবং তাদের সাথে আমার একটা ব্যক্তিগত পরিচয়ও ছিল, অনেক বিষয় নিয়ে আলোচনা হতো এবং কথাবার্তার মাধ্যমে কথা বলতে বলতে যেভাবে কলম চালাতো, এত সুন্দর প্র্যাকটিস যে নিজ থেকে অনেক কিছু বেরিয়ে আসতো। আর আমাকে একজন বলেছিল যে কখনো পুলিশের সাথে আর সাংবাদিকদের সাথে কখনো বন্ধুত্ব করবে না, কারণ তুমি যা বলবে ইউ উইল বি টেকিং ইট মনে করবে মানে টেকিং গ্রান্টেড যে কিছুই হবে না, পরের দিন দেখবে তোমার সম্পর্ক লিখে দেবে। পুলিশও সে। তা আমি একটু নট টু টাচ যেরকম আছে এরকম ভাবে থাকি, সবাই ভালো, সবার সাথে একসাথে থাকতে চাই। সেই দিন পুরোনো দিনগুলো মনে পড়ে যখন ত্রিপুরাতে কলকাতা থেকে আমরা আনন্দবাজার, যুগান্তর, অমৃতবাজার, দেশ এইসব বা অমৃত এইসব বই এবং পত্রিকার জন্য বসে থাকতাম। কোনো কারণের জন্য যদি বৃষ্টিপাতের অবস্থা দাঁড়াতো, একদিন দুদিন তিন দিন পরে সে ফ্লাইট আসতো, সেখানে তারপরেও একটা খিদেই ছিল যে কিছু একটা পড়তে হবে, জানতে হবে। ত্রিপুরাতে তখন দৈনিক বলতে ভোকাল ফর লোকাল এরকম ছিল না, কিন্তু দেখুন সময়ের সাথে সাথে কিরকম পাল্টে গেছে। এখনো বাইরের যে পত্রিকাগুলো আছে, টাইমস অফ ইন্ডিয়া হোক যাই যে পেপারগুলো একদিন বাদে আসে, এক আজকের তারিখও কিন্তু একদিন বাদে আসে, মানে এখানে কবে আসে জানি না, বাড়িতে কিন্তু একদিন বাদ আসে। সেই তুলনায় জাগরণ পত্রিকা থেকে শুরু করে আজকে অবধি নতুন নতুন যেসব পত্রিকা এখন বেরিয়েছে, আমি দেখছি এইসব পত্রিকায় কিন্তু এখন যারা পড়াশোনা করেন পত্রিকা ভিতরে কি আছে জানার চেষ্টা করে, তারা কিন্তু লোকাল পেপারের উপর এখন অনেক বেশি গুরুত্ব দেয় এবং বিদেশেরও খবর থাকে এখন, কাজে অপেক্ষা করে না কবে যুগান্তর, আনন্দবাজার আসবে। সেই তুষারকান্তি ঘোষ, তখন প্রফুল্ল ঘোষ মহোদয় এরা ছিল তখনকার সময়, অনেকে নতুন নতুন সাংবাদিকরা এসেছিল, কিন্তু তারা কিন্তু এখনো নমস্য ওইসব ব্যক্তি। এবং লেখার মধ্যে এত সুন্দরতা ছিল, মানে প্রতিটা শব্দ যে বেশি করে তো আমরা বাঙালি পত্রিকাই পড়তাম সেটা, তো সেটাকে এখন সেই স্থানটা কিন্তু ভোকাল ফর লোকাল এখন আপনারা নিয়ে নিয়েছেন। যেখানে প্রিন্ট মিডিয়ার বিষয় সেটা আমি বললাম, কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতেও আমাদের এখানে কোনোদিন ইলেকট্রনিক মিডিয়া আমরা ভাবতেই পারি। এখন তো কম্পিটিশন, বলার স্টাইল ইত্যাদি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা এখন সুন্দর, এত সুন্দর বলে, আমরাও তাকিয়ে থাকি। বিভিন্ন কোর্স করে ওরা বলছে, ভালো লাগে। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও সেটাকেও সামনে রেখে এখন নতুন নতুন যে টেকনোলজি সেটাকেও ইউজ করছে। এখানে বলা হয়েছে মিডিয়া এখন এত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক, ওয়েব মিডিয়া এবং ফটো জার্নালিস্ট সমস্ত জায়গায় বিভিন্নভাবে এখন মানে বিভিন্ন যে ডিসাইপল বলবো ডিপার্টমেন্ট আলাদা আলাদা হয়ে গেছে। তো সবাই একটা প্রতিযোগিতা চলছে। ফেক নিউজের কথা অলরেডি লাহিড়ী এখানে বলেছেন। তো আমি বলবো যে এগুলো হওয়াটা তো কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়। আমরা যেটা এটাকে যাচাই না করে সাথে সাথে আমরাও যেটা উনি বললেন যে আমরা পাসিটন করে দিই, যে কি পরবর্তী সময় সমস্যা হয় আমরা সবাই জানি। সবাই আশা করে নিউজ যেন ভিউজ না হয়, ওদের তো মুশকিল হয়ে যায়। নিউজ মাঝে মাঝে ভিউজ হয়ে যায়, এতে করে সমস্যা। তো আজকে আমার খুব ভালো লাগলো যে এই ধরনের ওয়ার্কশপ, গত বছর আমি এসেছিলাম এখানে,
আসলে বিভিন্ন টেকনোলজি চ্যালেঞ্জিং, যে এখন যে নতুন এবার পিঠে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার ছিল একটা থিম ছিল যে চ্যালেঞ্জিং চেঞ্জিং নেচার অফ প্রেস। তো এই যে থিম, তার উপর ভিত্তি করে কি কি পরিবর্তন এসছে বিষয়ে নিশ্চয়ই আপনাদের এই ওয়ার্কশপে আলোচনা হবে। ওয়ার্কশপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ডাক্তারি ক্ষেত্রে আমরা দেখতাম যখন ওয়ার্কশপ হতো বা কনফারেন্স হতো, ওয়ার্কশপের প্রতি, কনফারেন্স থেকে ওয়ার্কশপের প্রতি কিন্তু আমাদের নজরটা বেশি রাখতো, কারণ মানে হাতে কলমে শেখানো। আমি জানি না এখানে প্রেস ক্লাবে সেই ধরনের নিশ্চয়ই এর আগের বার কি কি বিষয়ে আলোচনা হয়েছে তার নিশ্চয়ই আপনাদের কাছে সেইগুলো আপনারা লিখে রেখেছেন, যাতে যারা অ্যাটেন্ড করতে পারেনি বা বহুদিন বাদে কি কি বিষয়ে কথা হয়েছে, কি কি নতুন কিছু এসছে, এগুলো আমার মনে হয় শুধু একবার এলো আর আপনারা লিখে দিলেন, এটা লাইব্রেরির মতো করে এগুলো কিন্তু দেখালে সবসময় যারা নতুন নতুন সাংবাদিকরা আসবেন, পুরনো সাংবাদিকও এটাকে পর্দাটা করা যায় আর কি।